আপু, তুমি আমাকে এদিকে আনলে কেন? এখানে তো কেউ আসা যাওয়া করে না। আর রুমে ঢুকিয়ে দরজা আটকাচ্ছ কেন? তোকে কি এখানে নিয়ে এসেছি ছাদে আজ দেখাবো তুই আমার হাত থেকে কিভাবে আজ রক্ষা পাস। মানে আপু, তুমি আমার দিকে এভাবে আসছো কেন? শার্টের বোতাম তুমি খুলছই বা কেন? বোকা ছেলে কিছুই বোঝে না নাকি? বুঝেও সব না বোঝার অভিনয় করছিস, হ্যাঁ? আপু প্লিজ, তুমি যা ভাবছো তা একদমই ভুল। আমাকে যেতে দাও, না হলে আমি এখান থেকে বের হয়ে সোজা স্যারের কাছে যাব। তারপরে তোমার নামে অভিযোগ দেব। আমার নামে বাবার কাছে গিয়ে অভিযোগ দিবি? কি বলবি শুনি? কি হলো বলছিস না কেন? ভেবে পাচ্ছিস না কি বলবি? সরি আপু, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, যেতে তো তোকে দেবই, এখানে তো আর আটকে রাখবো না, শুধু আমার কাজটা হয়ে যাক তারপর। প্লিজ এভাবে এগিয়ে আসবে না, আর আমি কিন্তু এখন চিৎকার দেব। চিৎকার দিয়ে কোনো লাভ হবে না, কারণ এইদিকে কেউ আসে না। আর বান্ধবীদের দাঁড় করিয়ে রেখে এসেছি, কেউ আসতে গেলে তাকে আসতে দেবে না। তাহলে এইসব তোমার সব প্ল্যান ছিল? তুমি একদমই ভুল করছো আমার সাথে। আমি তোমার থেকে ছোট, আর আমি তোমাকে আপু বলে ডাকি। নিজের ছোট ভাইয়ের সাথে কেউ এমন করে? চুপ, একদম চুপ। ভাই মানে? আমার কি নিজের মায়ের পেটের ভাই তুই? আর কি বললি? ছোট? বেশি না তো, মাত্র 3 বছরের তুই ছোট। আমার ব্যাপারটা ম্যানেজ করতে পারবো আমি। এখন চুপচাপ আমাকে আদর খেতে দে। যদি বেশি কথা বলিস তখন দেখবি আমি তোর কি হাল করি। নেহার কথা শুনে স্বাধীন চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহা স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন ক্রমশই পিছনে যেতে লাগে। হঠাৎ পায়ের সাথেও বেঞ্চ বেছে পড়ে যেতে যাবে, তখনই নেহা স্বাধীনের হাত ধরে ফেলে। নেহা তাল সামলাতে না পেরে স্বাধীনকে নিয়ে পড়ে যায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। মিটমিট করে তাকিয়ে দেখে তার উপর নেহা শুয়ে আছে, তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীন কি করবে বুঝতে পারে না। আচমকাই নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন সরানোর চেষ্টা করলে নেহা তার হাত দিয়ে স্বাধীনের মাথার পিছনে ধরে নিজের ঠোঁটের সঙ্গে চেপে ধরে। স্বাধীন কিছুই বলে না, স্তব্ধ হয়ে শুয়ে থাকে। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। আপনি মানুষ না অন্য কিছু? কেউ এত সময় ধরে কিস করে? আর একটু হলেই তো মরে যেতাম দম আটকে। আরে না, আমি তো আছি। আমি থাকতে তো কিছুই হবে না। এখনই আমাকে আদর করতে দে। আর যদি বেশি বেশি করিস তাহলে কি করব তার বললাম না। মানে তুমি যা করতে চেয়েছিলে তা তো পেয়ে গেছো। এখন আমাকে যেতে দাও। কলেজ একটু পর ছুটি দেবে, বাড়িতে যেতে হবে। যদি সময় মতো না যাই তখন আবার মা অনেক চিন্তা করবে। আরে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে আছো, আমার সামনে লজ্জা করে না তোমার? কিসের লজ্জা? আর ছেড়ে দেবো মানে? সবে তো শুরু করলাম, মাত্র আসল কাজ তো শুরু করিনি। শুধু অপেক্ষা কর আর দেখতে থাক কি কি করি তোর সাথে। মানে? স্বাধীনের কথা শেষ না হতেই নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে, আর 2 হাত দিয়ে স্বাধীনের শার্ট প্যান্ট খুলতে লাগে। স্বাধীন বাধা দিতে গেলে কামড় দিয়ে বসে। আপু প্লিজ যেতে দাও আমাকে, অনেক ব্যথা করছে। সরি জান, এমন করো কেন? তুমি আমাকে বাধা না দিলে তো আর তোমার ঠোঁটে কামড় দেই না। চুপচাপ আমার সাথে তাল মিলাও, তখন তুমিও অনেক মজা পাবে। আমাকে মজা পেতে হবে না, তুমি অন্য কোনো ছেলের কাছে গিয়ে এগুলো করো। আমার একদমই ভালো লাগছে না। এখন কিন্তু আমি কান্না করে দেব। ওরে আমার বাচ্চা ছেলেটা, এইভাবে কেউ কান্না? দেখো প্লিজ কান্না করো না। আর আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে করব, তুমি তো রাজি হচ্ছ না। আর তোমাকে দেখে লোভ সামলাতে পারলাম না, আর জানি ভালো করে রাজি হবে না, তাই এই পথ। কি? তোমার একদমই ভালো হবে না? নিরীহ একটা ছেলের সাথে এরকম কিছু করছো? বদদোয়া দিলাম। তোমার যে জামাই হবে তার মাথাতে একটাও চুল থাকবে না। টাক মাথায় ওয়ালা বয়স্ক বুড়ো আঙ্কেল হবে। অভিশাপ দিয়ে কোনো লাভই নেই, কারণ আমার জামাই তো তুমিই হবে জান। আসো এখন আদর করি তোমাকে। না না না। স্বাধীনের সবটুকু কথা শেষ না হতেই নেহা স্বাধীনকে উঠিয়ে হাই ব্রেঞ্চের উপরে বসায়। স্বাধীন লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। নেহা মিটিমিটি করে হাসতে লাগে। তারপর দুজনে হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে। একটু পর আদর করা শেষ হলে নেহা স্বাধীনের উপরে শুয়ে পড়ে।
স্বাধীন নিজের অজান্তেই নেহাকে তার সাথে শক্ত করে জড়িয়ে ধরে চুলে হাত বোলাতে লাগে। তখনই স্বাধীনের রাগ হতে লাগে। নেহাকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তোর আবার কি হলো? এমন করতেছিস কেন? আপনার সাথে আমার আর কোনো কথাই নেই। বাজে একটা মেয়ে নিজের বয়সের থেকে ছোট ভাইয়ের সাথে, ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। আর আজ যা করলেন দেখবেন এর জন্য আপনাকে পস্তাতে হবে। জানতাম তুই এমন কিছুই করবি, রাগ দেখাবি আমাকে, আর তার জন্যই আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম। ওয়েট, দেখাচ্ছি। নেহা উঠে জামা কাপড় পরে নেয়। স্বাধীনও উঠে জামা কাপড় পরে ব্যাগ গাড়ি নিয়ে বের হতে যাবে, তখনই নেহা পাশের জানালার গ্রিল থেকে ফোন বের করে নিয়ে আসে। তারপর স্বাধীনের সামনে এগিয়ে দেয়, ভিডিও ওপেন করে। স্বাধীন দেখে বড় বড় চোখ করে নেহার দিকে তাকায়। আপু, এটা তুমি কি করেছো? প্লিজ ভিডিওটা ডিলিট করো। না জান, ভিডিও ডিলিট করার জন্য তো করিনি। এখন যদি আমার কথা না শোনো তাহলে এটা তোমার মা বাবাকে দেখাবো, সবাইকে দেখাবো, আর ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তুই আমাকে আদর করছিস। তো আমি বলবো ধর করেছিস, এরপরে তোর কি হবে তা তুই নিজেও জানিস না। আপু, তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না। আমার লাইফটা নষ্ট করে দিও না। দেখো, আমার অনেক স্বপ্ন, মা বাবার মুখে হাসি হাসি ফোটাবো আমি। প্লিজ তুমি আমার স্বপ্নটা নষ্ট করো না। না জান, তোমার কোনো ক্ষতি করব না যদি আমার কথা মতো চলো। আর যদি দেখি আমার কথার অবাধ্য হয়েছ, কোনো ওয়ার্নিং দেব না, সোজা তোমার মায়ের কাছে নিয়ে দেখাবো, তারপর পুলিশ স্টেশন। হাই আপু, তোমার পা জড়িয়ে ধরে বলছি, প্লিজ ডিলিট করে দাও, আর আমি তোমার সব কথা শুনবো। ওকে ঠিক আছে, বাট ডিলিট করব না, রেখে দেব। যদি আবার তুই কথা না শুনিস, তখন যদি দেখি আমার কথা মতো চলছিস, তাহলে আমি এমনিতেই ডিলিট করে দিব। তোমাকে চিন্তা করতে হবে না জান। আপু, তোমার আমি সব কথা শুনতে রাজি আছি, বলো কি করতে হবে আমাকে। কিছুই না, আমার কথা মতো চলতে হবে আর আমাকে ভালোবাসতে হবে। আর যদি দেখি কোনো মেয়ের সাথে ঘষাঘষি করে বসে থাকা, কথা বলা, তাহলে তো কোনো কথাই নেই, ডাইরেক্ট তোমার মাকে গিয়ে দেখাবো ভিডিওটা জান। আচ্ছা ঠিক আছে আপু, আমি তোমার কথা মতো চলবো। তবু প্লিজ তুমি ভিডিও আমার মা বাবা আর পুলিশকে দেখাবে না, কথা দাও। হ্যাঁ, কথা দিলাম। আর একটা কথা, যখন ইচ্ছে তখন আমাকে আদর করতে হবে। না, এইটা আমি একদমই পারবো না। এইসব করতে আমার একদমই ভালো লাগে না। আর বিয়ের আগে এসব না করাটাই ভালো। ও জান, তুমি বিয়ে পড়তে হয়তো চলে গিয়েছো, বান্ধবীরা ভালোই বুদ্ধি দিয়েছে, কাজে লেগে গেল। আর আমার রাতের পর রাত ঘুম হয় না কিভাবে আমার মায়াতে তোমাকে আটকাবো। স্বাধীন রেখে নেহার স্বাধীন রাগে নেহার বান্ধবীদের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগে। নেহা স্বাধীনকে উঠিয়ে টেবিলের উপর বসিয়ে স্বাধীনের কোলের উপর বসিয়ে নেহা স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে লিপ কিস করে। আপু, কলেজ ছুটি দিয়ে দিয়েছে, এখন যেতে হবে। আর বাসায় না গেলে মা অনেক চিন্তা করবে। আর একটু দেখি না জান, তোমাকে এত কাছ থেকে তো আর দেখা হয়নি এর আগে কখনো, আর ছাড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারা জীবন এইভাবেই তোমার কাছে থাকি আর তুমি আমার সামনে থেকে বসে। কিরে, তোদের হয়েছে? এত সময় লাগে কারণ? 2 ঘন্টা হয়ে গেল, তাও তোদের কোনো সারা শব্দ নেই। মরে গেলি নাকি তোরা? আরে না, দাঁড়া আসছি। আমরা এত বছর পিছে ঘোরার পর কাছে পেয়েছি, ছাড়তে কি আর ইচ্ছে করে বল? আরে বোন, হাতে আরো অনেক সময় আছে। ও তো তোদের বাসায় পড়তে যায়, তখন দেখিস। এখন আয়, একটু পর কলেজের মেন গেট আটকে দেবে, তখন আর বের হতে পারবো না। এই কলেজেই থাকতে হবে রাতে। আমার কোনো সমস্যাই হবে না। আমার জানের দিকে তাকিয়ে একটা রাত কেন, মাসের পর মাস কাটিয়ে দিতে পারবো। এখন সিনেমার ডায়লগ বাদ দিয়ে বাহিরে আসবি, না তোদের রেখে চলে যাব? আসছি আসছি, দাঁড়া একটু। জান এখন চলো। আর আমি কি বলেছি মনে আছে তো? একদম মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে, না হলে কি করব বুঝতেই তো পারছো। স্বাধীন মাথা নাড়িয়ে হাঁ বোঝায়। নেহা উঠে দাঁড়ায়। স্বাধীন ছাড়া পেয়ে উঠে দাঁড়িয়ে দরজা খুলে সোজা বের হয়ে দৌড় দেয়। পিছন থেকে নেহা তা দেখে হাসতে লাগে। পাগল একটা, এই বাচ্চাটাকে কিভাবে যে নিজের আয়ত্তে আনবো আল্লাহই জানে। কিন্তু যাই হোক, মজা পেয়েছি আজকে। আর বান্ধবীদের কথা যদি আগে শুনতাম তাহলে এরা তো কিছু করতে হতো না। ব্ল্যাকমেইল করে তো নিজের হাতের মুঠোয় রাখতে পারবো এখন থেকে।
ম্যাডাম, আপনার ভাবাভাবি শেষ হলে এখন চলেন। আপনার সিনেমার হিরো দৌড়ে পালিয়ে গিয়েছে, ধরেও আটকাতে পারিনি। আরে বান্ধবী, তোরাই বুদ্ধি আমাকে আগে দিলি না কেন? যদি জানতাম এমন করলে রাজি হবে তাহলে অনেক আগেই করতাম। আরে বাদ দে তো, চল এখন। আর ও তো আগে অনেক ছোট ছিল, এখন বুঝতে পারছে ধীরে ধীরে। আর এমন কেউ এত বড় হয়ে গেছে, এবার ফার্স্ট ইয়ারে পড়ে, তারপরেও বাচ্চাদের মতো। সেটা তো আমিও জানি না এমন কেন, যেখানে প্রত্যেকটা ছেলে আরো চায় আমাকে কান্না করতে করতে না বলে। তো যাই হোক ম্যাম, হয়েছে, এখন চুপচাপ চলেন তো। আর নিজেকে স্বাভাবিক কর, চুল মূল এলোমেলো হয়ে আছে, দেখে যেও কেউ উল্টোপাল্টা চিন্তা করবে। নেহা নিজেকে স্বাভাবিক করে নেয়। পরিত্যক্ত ক্লাসরুম থেকে বের হয়ে যেতে লাগে। রাস্তায় তার বাবার সঙ্গে দেখা হয়। নেহা ভয় পেয়ে যায়। কিরে মা, তুই এখনো কলেজে বাসায় যাসনি? অনেক আগেই তো ছুটি হয়েছে। হ্যাঁ বাবা, যাবো তো, এই তো যাচ্ছি। ওইদিকে কোথায় গিয়েছিলে? ওইদিক তো কেউ যায় না। আর তোকে এমন দেখাচ্ছে কেন? নেহা ভয় পেয়ে ঘাবড়ে যায়। তোতলাতে তোতলাতে বলতে লাগে। কই বাবা, কিছুই তো হয়নি। আর ওই দিকে যাব কেন? ওইখানে বসেছিলাম, তোমার আসার অপেক্ষা করছিলাম, ভাবলাম দুজনে একসঙ্গে বাড়িতে যাব, আজকে গাড়ি নিয়ে আসিনি। ও আচ্ছা, আমি তো বাসায় যাব না, এখন কাজ আছে, ওইখানে যাব। আর বাসায় ফিরতে অনেক রাত হবে। স্বাধীন আসলে পড়তে তুই ওকে পড়িয়ে দিস। ঠিক আছে বাবা, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। নেহার বাবা চলে যায়। নেহার বান্ধবীরা পাশ থেকে হাসতে লাগে ভীষণ করে। তাকাতেই নেহার বান্ধবীরা বলতে লাগে। তো ম্যাম, কি ক্লাস নেবেন আজকে? পুরাতন ক্লাসরুম যে ক্লাস নিলেন, ওই ক্লাস কি নেবেন ম্যাম? আরে না না, ভুল বলছিস কেন? ছোট বাচ্চা না, ঠিক বুঝতে পারে না, তাই ক্লাস করাবো ওই বিষয়। কথাগুলো বলে নেহার নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগে। নেহা লজ্জা পায়। তারপর নেহা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসে। অন্যদিকে স্বাধীন নেহার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে কলেজ থেকে বের হয়ে ফুটপাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগে। এইবারের বেলায় বেঁচে গেলাম, আল্লাহই জানে এখন আর কত কিছু পোহাতে হবে। কখন ভিডিও করলো, আর আমার উচিত হয়নি। কার দিতাম তখনও তো আবার উল্টাপাল্টা কথা বলতো নেহা আপু, আমার কথা কেউ বিশ্বাস করতো না। এখনই কি যে করি মাথায় কিছুই আসছে না। ধ্যাত, এত কিছু চিন্তা করতে পারবো না, যা হবার তাই হবে। আর নেহা আপু দেখতে কিন্তু খারাপ নয়, সুন্দর আছে। আর আজ যা করলাম কেন জানি আবার ইচ্ছা করছে। আসি স্বাধীন, তুই দেখি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস। নিজের সঙ্গে নিজেই কথাগুলো বলতে লাগে স্বাধীন। ঠিক তখনই স্বাধীনের ক্লাসমেট রিক্সা নিয়ে যাচ্ছিল। স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিক্সা দাঁড় করায়। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আসো রিক্সায়, তোমাকে নামিয়ে দিই তোমাদের বাড়ির সামনে। আমি কথা শুনে ঘাড় তুলে তাকাই, দেখি সাথীর ধন্যবাদ। রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, পাচ্ছি না, নামিয়ে দিলে উপকারী হয়। আমিও 30 মিনিট অপেক্ষা করার পর রিক্সা পেলাম। আসো। এখন আগের মতো আর তেমন রিক্সা পাওয়া যায় না। স্বাধীন তার বান্ধবীর সঙ্গে রিক্সায় উঠে যেতে লাগে। নেহা কলেজ থেকে বের হতেই এমন দেখে রাগ হতে লাগে। কিরে, তোর আবার কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? আয় গাড়িতে ওঠ। কই, কিছু তো হয়নি। দেখ, যা করিস বুঝে শুনে করিস। ও কিন্তু ছোট, আর সব ছেলেদের মতো নয়, একটু কম বোঝে, তাই সাবধানে। তোদের তা নিয়ে ভাবতে হবে না। তোর আবার কি হলো? এভাবে রেগে গেছিস কেন হঠাৎ করে? আমরা তো কিছুই বলিনি, রাগ উঠবে তোর। কই, কিছুই তো হয়নি, চল, এমনিতেই তৈরি হয়ে গেছে, আর বাসায় যেয়ে গোসল করতে হবে। হ্যাঁ ম্যাম, যুদ্ধ করেছেন না? দাঁত ঘেমে আছে, তোকে গাড়িতে ওঠার নাই ভুল হয়ে গিয়েছে। নেহার বান্ধবীরা নেহাকে নিয়ে হাসাহাসি করতে লাগে। কিন্তু নেহা বারবার শুধু সেই দৃশ্য ভেবে রাগ হতে লাগে। ওর এত বড় সাহস, আমি বারবার বললাম মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকবে, আর উল্টো আমার সামনে অন্য মেয়ের সাথে রিকশায় করে যাচ্ছে। আজকে বিকেলে টিউশনি পড়াতে আসুক, তারপরে দেখাচ্ছি ওকে মজা। নেহার বাড়ির কাছে আসলে নেহা গাড়ি থেকে নেমে বাড়িতে চলে যায়। শাওয়ার অন করে গোসল করতে লাগে। অন্যদিকে স্বাধীন। একটা প্রশ্ন করি, প্লিজ কিছু মনে করবে না। আরে হ্যাঁ বলো, আমি কি মনে করব? কিভাবে যে বলি, ইয়া মানে, তুমি কি কাউকে ভালোবাসো? ইভেন লাভ? আরে না, কি বলো এখন? এখন কি আমার ওই বয়স হয়েছে নাকি? মা বলেছে ভালোবাসা না করতে। ও আচ্ছা, তাহলে আমরা দরজা তাহলে খুলেই দিই। কি বলো বিড়বিড় করে? কই, তেমন কিছু তো না। এটাই তো তোমাদের বাড়ি, নামো তাহলে।
অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আরে পাগল, ধন্যবাদ দিতে হবে না। তারপর স্বাধীন দরজায় কলিং বেল দিতেই তার মা দরজা খুলে দেয়। কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। দরজা আটকে গোসল করতে যায়। গ্লাসের দিকে তাকিয়ে দেখে ঘাড়ে বুকে অনেক অংশে লাল হয়ে আছে। স্বাধীনের দিকে রাগ হতে লাগে আর মনে মনে ভাবতে লাগে, যেভাবেই হোক নেহা আপুর ফোন থেকে ভিডিওটা ডিলিট করতে হবে। যদি তা না পারি তাহলে নেহা আপুর জ্বালাতন সহ্য করে যেতে হবে। অনেক দিন জ্বালাতন সহ্য করে যেতেই হবে। কথাগুলো ভেবে স্বাধীন গোসল করতে লাগে। বিকেলের দিকে স্বাধীন রেডি হয়ে টিউশন করার জন্য নেহাদের বাসার সামনে গিয়ে দরজায় নক করে। একটু পর নেহা এসে দরজা খুলে দেয়। স্বাধীন দেখে মাথা নিচু করে ভিতরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। স্বাধীন যেতে লাগে এমন সময় পিছন থেকে নেহা স্বাধীনের কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। আপু কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এখন আবার কি শুরু করলে? এইরকম অবস্থায় যদি ছাড়ো আমাকে আর তোমাকে দেখতে পাই তখন কি হবে ভেবেছো একবারও? আমাকে তো মেরে ফেলবে একদম। বাবা বাসায় নেই আর বলেছে আসবে অনেক রাতে। আর তার আগে তুই এইটা বল, তোকে এত করে বুঝিয়ে বললাম তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর তুই কিনা আজকে কলেজ থেকে বের হয়ে আরেকটি মেয়ের রিকশায় করে আসলি, আবার হেসে হেসে কথা বলছিলি। আর আমি তোর সাথে কথা বলতে গেলেই কত অ্যাটিটিউড দেখাস। তুই আমার ফিগার দেখোস নাই? ওর থেকে দেখতে খারাপ। আপু কি বলো তুমি? মাথা ঠিক আছে? ও জাস্ট আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। ফ্রেন্ড হোক আর যাই হোক, কোনো মেয়ের সাথে কথা বলবি না। আর সরি। স্বাধীন ভ্রু কুঁচকে তাকায়। নেহা কলার ছেড়ে দেয় স্বাধীনের। স্বাধীন চলে আসতে যাবে এমন সময় নেহা বলে, কোথায় যাচ্ছিস তুই? যা গিয়ে পড়তে বস, আমি আসছি রান্নাটা শেষ করি। না আপু বাসায় যাই, স্যার তো নেই, পড়াবে কি আমাকে? তোকে যা করতে বলেছি তাই কর। যা পড়ার রুমে যা, আমি রান্না শেষ করে আসছি। আমি পড়াবো তোকে রোমান্টিক পড়াশোনা। কথাটা বলিয়ে নেহা জিহবা দিয়ে ঠোঁট স্লাইড করতে থাকে। স্বাধীন বুঝতে পারে না বিষয়টা। তারপরেও ওয়ার্ড টেবিলে গিয়ে বসে বই বের করে পড়তে লাগে। 10 মিনিট পর নেহা কালো শাড়ি পরে স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। দেখ এখন আমাকে কেমন লাগছে। হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমাকে তো কখনো শাড়ি পরতে দেখিনি। প্রিয় মানুষের জন্য শাড়ি তো পরাই যায়, আর আমাকে দেখে তোর আদর করতে ইচ্ছে করছে না? মানে কি বলো আপু তুমি এগুলো? কচি খোকা আমার, কিছুই বুঝতে পারো না। তখন ক্লাসরুমে ঠিকমতো আদর করতে পারিনি, এখন আসো। না আপু প্লিজ যেতে দাও, আর এমন করলে কিন্তু আমি আসবো না পড়তে। নেহা স্বাধীনের কোনো কথা না শুনে কলার টেনে ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগে। স্বাধীন ছাড়া পাবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নেহা নাছোড় বান্ধা। দেখো আপু, আমার এইসব করতে একদমই ভালো লাগে না, আমাকে ছেড়ে দাও। দেখো আমি কিন্তু স্যারকে সব খুলে বলবো। বাবা তোর কথা কিছুই বিশ্বাস করবে না, বুঝলি? এখন চুপচাপ আমার সাথে তাল মিলা, না হলে তখনকার মতো জোর করতে হবে। স্বাধীনকে আর কিছু বলতে না দিয়ে নেহা স্বাধীনের ঠোঁট দখল করে নেয়। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, নেহাকে আদর করতে লাগে। নেহার চোখ দিয়ে পানি বের হলে নেহা হাত দিয়ে মুছে নেয়। অনেকটা সময় পার হয়ে যায়। নেহা স্বাধীনের মাথায় হাত বুলাতে লাগে। পিচ্চি তুই বুঝিস না কেন? আমি তোকে অনেক ভালোবাসি, যা একদম বলার বাহিরে, কিন্তু তুই তো কিছুই বুঝিস না। আপু তোর মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, এত বড় করেছে। আমি চাই তার মুখে হাসি ফোটাতে। বাবা না থাকার কষ্টটা আমি ভালো করেই বুঝতে পারি, আর আপনি আমার থেকে অনেক বড়, এই সমাজটা মেনে নেবে না। স্যার কখনো তো মানবেই না। তাই বলে কি আপু যা হয়েছে ভুল হয়েছে? আমি আর এই সব কিছু মনে রাখতে চাই না। আর প্লিজ আমাকে ব্লক মেরে করবেন না, তখন কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো, আর এর জন্য দায়ী থাকবেন আপনি। ভালোবাসা বলতে কিছুই হয় না, আর আমি ভালোবাসাকে অনেক ঘৃণা করি। তাই বলছি সময় থাকতে নিজেকে বুঝবেন, নিজেকে সরিয়ে নেবেন, তাতেই ভালো হবে। আর যদি তা না করেন, ব্ল্যাকমেইল করেন, তখন আমি আমার ক্ষতি করে ফেলবো। সরি, ভেবেছিলাম তোকে এইভাবে আটকাতে পারবো আমি, বাট তাও হলো না। আর এই নে ফোন, ভিডিও যা আছে সব ডিলিট করে দে, তাও নিজের কোনো ক্ষতি করতে হবে না। কথাটা বলে নেহা স্বাধীনকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন ফোন পেয়ে দ্রুত ভিডিও পিক সব ডিলিট করে দেয়। পিক দেখতে দেখতে দেখে তার অনেক পুরনো পিক, প্রায় 2-3 বছর আগে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। এত বছর আগের পিক নেহার ফোনে কি করছে দেখেও ফোন রেখে দেয়।
অন্যদিকে নেহা গোসল করে বাইরে বের হয়ে দেখে রুমের কোথাও স্বাধীন নেই। বুঝতে পারে চলে গিয়েছে। হাসি দিয়ে 3 পিস পরে নেয়। রুম ভালোভাবে গুছিয়ে দরজা লাগিয়ে খাটের উপরে বসে থেকে ভাবতে লাগে আর অঝরে কান্না করতে লাগে। এভাবে কেটে যায় অনেক কয়েকটা দিন। স্বাধীন লক্ষ্য করে নেহা আর তার পিছু পিছু ঘুরঘুর করে না, আর কোথাও দেখেও না, আর নেহাদের বাসে কোচিং করতেও যায় না। কেন জানি সে নেহাকে অনেক মিস করতে লাগে। গাছের নিচে বসে থেকে ভাবছিল, তখনই নেহার বান্ধবীরা সামনে দিয়ে যায়। স্বাধীন দৌড়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপু, তোমরা প্রত্যেক দিন ক্লাস করতে আসো, কিন্তু নেহা আপু কোথায়? ওনাকে তো দেখছি না। নেহার খবর শুনে তুই কি করবি? তুই তো ওকে ভালোবাসিস না, তাই তোর সামনে যেন না আসে তার কারণে ও দূরে চলে গিয়েছে। মানে কি বলো? নেহা আপু কোথায় গেল? আর দেখছি বেশ কয়েকদিন স্যার কেউ মন খারাপ করে আছে, আমার সাথেও তেমন কথা বলে না। তা তো আমরা জানি না, বাট নেহাকে ভালোবাসে, বাট তুই তো ওকে ভালোবাসিস না, তাই তো সামনে যেন আর না আসে তাই দূরে চলে গেছে। এখন তো তুই খুশি। এখন সমবয়সী আর জুনিয়র ছেলে মেয়েদেরকে নিয়ে এনজয় কর। আমরা তো সিনিয়র, আমাদের তো পছন্দ হবে না, বুড়ি হয়ে গেছি। আপু তোমরাও শুরু করলে? দেখো নেহা আপু একটু বেশি বেশি করতো, তাই রেগে কথাগুলো বলেছি। আর তোমরা তো সব জানোই, তাই রাগকে কন্ট্রোল করতে পারিনি। আর ওনার নাম্বার নেই আমার কাছে, স্যারের কাছে টিউশন পড়তেও যায় না ওই দিনের পর থেকে। নেহা অপূর্বর সঙ্গে কথা হলে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়, আর যেন ভার্সিটিতে আসে। তোকে আর নেহাকে নিয়ে চিন্তা করতে হবে না, ও ওর মতো অনেক সুখে আছে। এখন আসছি। নেহার বান্ধবীরা চলে যায়। স্বাধীন কিছু একটা বলতে গিয়েও আটকে যায়। তখনই পিছন থেকে একটা মেয়ে এসে স্বাধীনের হাত ছড়িয়ে ধরে। কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? ক্লাস করতে যাবে না? না, ভালো লাগছে না ক্লাস করতে, বাসায় যাব। তুমি যাও, ক্লাস করো গিয়ে। কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন ধরে দেখছি কেমন যেন চুপ করে আছো, কোনো কথা বলো না। কলেজে আসো, ক্লাসে যে চুপ করে বসে থাকো, আমাদের সাথে আর আগের মতো আড্ডা দাও না। কি হয়েছে তোমার? আর এখন বলছো ক্লাস করবে না, বাসা যাবে না, এসব চললে দেখবে ফেল করবে তুমি। না, এমনিতেই কেন যেন ভালো লাগছে না। যাও তুমি ক্লাস করো গিয়ে, আমি যাচ্ছি, বাই। আরে দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। চলো আমরাও ক্লাস করতে যাব, ভালো লাগছে না। স্বাধীন কিছুই বলে না। তার বান্ধবী এসে পিছন থেকে হাত জড়িয়ে ধরে। স্বাধীন হাত ছাড়িয়ে রাগের দৃষ্টিতে তাকায়, কিন্তু মুচকে একটা হাসি দিয়ে তার বান্ধবী স্বাধীনের হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগে। অন্যদিকে তাদের এই দৃশ্য দেখে নেহার বান্ধবীরা জ্বলতে লাগে। কয়েকটা পিক তুলে নেয়। ও, তোমার কি এই অভ্যাসটা কখনো বদলাবে না? কলেজে সবার সামনে ওইভাবে হাত জড়িয়ে ধরো। অনেকেই অনেক কথাই বলে। প্লিজ দেখো, আমার অনেক অস্বস্তি হয়। তাতে আমার কি? হ্যাঁ, সবাই কি মনে করলো না না করলো এইটা জেনে তো আর আমাদের কোনো লাভ হবে না। যাদের যাচ্ছে তারা তাই ভাবুক। স্বাধীন কিছুই বলে না, জানে এখানে কথা বলা শুধু শুধু নিজের পায়ে কুড়াল মারা। তারপর কলেজের বাইরে আসে একটা রিক্সা দাঁড় করায়। স্বাধীন আর তার বান্ধবী বসে পড়ে। প্রায় 10 মিনিট পর রিক্সা পার্কের সামনে দাঁড় করায়। স্বাধীন অবাক হয়ে তার বান্ধবীর দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন? আসো। এইখানে কেন? পার্কে এখন গিয়ে কি করব? বাসায় যাব, ভালো লাগছে না বললাম না। এত কথা বলো না, আসো আমার সাথে। স্বাধীনকে আর কিছু বলতে না দিয়ে রিক্সা ভাড়া দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে পার্কের ভিতরে। তারপরে একটা বেঞ্চিতে গিয়ে বসে পড়ে। স্বাধীন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন? এই সময় পার্কে আসে কেউ? আর বলছি ভালো লাগছে না, তারপরেও জোরাজোরি করছো। এইখানে আরেকটু দাঁড়াও, আমি এখনই আসছি। কথাটা বলেই উঠে চলে যায়। 2 মিনিট পর হাতে ফুল নিয়ে স্বাধীনের সামনে হাঁটু নিচে করে দাঁড়িয়ে বলতে লাগে, কিভাবে যে তোমাকে বলবো তা আমি বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, একটা কথা, সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। কলেজে সেই প্রথম দিনে দেখার পর থেকেই তার জন্য তো বন্ধুত্ব করার জন্য পিছু পিছু ঘুরঘুর করেছিলাম। পরিশেষে বন্ধু হও, বাট কখনো মনের কথা বলার মতো সাহস হয়ে ওঠেনি। আজ এখন আর নিজেকে দমাতে পারছি না। অনেক অনেক ভালোবাসি তোমাকে, নিজের থেকেও বেশি। কি বলো তুমি? ওঠো। না, আগে তুমিও বলো আমাকে ভালোবাসো, তারপর। স্বাধীনের মনে পড়েছে নেহার কথা। ঠিক এইভাবে অনেক বড় প্রপোজ করেছে সে, কিন্তু বারবার সে নেহাকে পাত্তা না দিয়ে চলে এসেছে। কেন যেন রাগ হতে লাগে। স্বাধীনকে প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য জোরাজোরি করতে লাগে। স্বাধীন রেগে উঠে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, বারে বারে বলছি আমি বন্ধু, নজর ছাড়া অন্য কোনো নজরে দেখি না।
আর এক কথায় বারবার বলে চলেছ। স্বাধীনের হাতে থাপ্পড় খেয়ে স্বাধীনের বান্ধবী মাটির দিকে তাকিয়ে কান্না করতে লাগে। স্বাধীন কথাগুলো বলে উঠে চলে যায়। কেন যেন তার সবকিছুই এলোমেলো লাগছে। তাই ঠিক করে আজকে আবার নিহাদের বাসায় যাবে টিউশনি করার জন্য। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে বসে গেমস খেলতে লাগে। বিকেল হলে উঠে রেডি হয়ে চলে যায় নেহার বাসায়। দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে দেয় নেহা। আপু তুমি কেমন আছো? আর তোমার এই কী হাল? তোমার বান্ধবীদের বললাম, বললো তুমি নাকি কোথাও চলে গেছো। কখন আসছে? হ্যাঁ ভালো আছি, ভেতরে আসো। এতদিন পর? ইয়ে মানে ইয়ে ইয়ে করতে হবে না, বুঝতে পারছি। যাও পড়ার রুমে, দেখো বাবা বসে আছে। নেহা দরজা লাগিয়ে চলে যায়। স্বাধীনের কেন যেন অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু পারে না। আরে স্বাধীন যে কেমন আছো? আর হঠাৎ করে টিউশনি করতে আসা বন্ধ করে দিলে? ইয়ে মানে স্যার একটু সমস্যায় ছিলাম, তার জন্য আসা হয়ে ওঠেনি। এখন থেকে প্রত্যেক দিন আসবো। হ্যাঁ এসো, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে এত বড় করেছে। তোমার মাকে আমি অনেক আগে থেকেই চিনি, তার জন্যই তো তার কথায় রাজি হই তোমাকে পড়ানোর জন্য। তোমার ইচ্ছা শক্তি তো অনেক, কিন্তু এমন করো কেন মাঝে মাঝে? স্বাধীন অবাক হয়ে নেহার বাবার দিকে তাকায়। নেহার বাবা কথা ঘুরিয়ে বলে। বাদ দাও, এখন বই বের করো। স্বাধীন বই বের করে পড়তে লাগে। পড়া শেষ হলে বই গুছিয়ে বের হতে যাবে। নেহার রুমের সামনে দিয়ে তখনই কি যেন মনে করে নেহার রুমে ঢুকে। দেখে রুমের চারিদিকে অন্ধকার, রুমের লাইট নেই। স্বাধীন রুমের লাইট জ্বালায়। দেখে নেহা খাটের এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে। রুমের লাইট অন করায় নেহার ঘুম ভেঙে যায়। মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। আরে তুমি আমার রুমে, কি হয়েছে? না আপু, কিছুই হয়নি। বাট তোমার এই দশা কেন? রুম এইভাবে অগোছালো, আর নিজেকে দেখেছো একবারও আয়নাতেই কেমন হয়ে গেছো? তাতে তোর কি? হ্যাঁ, রুম থেকে বেরিয়ে যাব সে, আর তুই তো এখন সুখে আছিস গার্লফ্রেন্ডকে নিয়ে, কলেজে না করে ঘোরাঘুরি করছিস। আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোর। মানে কি বলো তুমি? আর আমার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? তোকে আর অভিনয় করতে হবে না, এখন যা তো, আমাকে একটু শান্তিতে থাকতে দে। স্বাধীন কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসে। পিছনে তাকিয়ে দেখে নিহার বাবা। আরে তুমি এখনো যাওনি? স্যার একটা কথা বলি, নেহা আপু এই অবস্থা কেন? উনি আগের মতো কলেজেও যায় না, আর রুমের কি হ্যাপি বেহাল দশা, আর দেখে একদম চেনাই যাচ্ছে না তাকে। বাবা ওর কথা আর বলো না। ও যা চাই তা আমি এনে দিতাম, কিন্তু শেষে যা চেয়েছে তা একদম আমার হাতের নাগালের বাইরে, তাই এমন করছে। তুমি যাও বাবা। আর একটা কথা, প্লিজ কিছু মনে করো না, আমার বাসাতে আর পড়তে তুমি এসো না। কাজের অনেক চাপ, তার জন্য অনেক প্রেশার হয়ে যায়। ঠিক আছে স্যার। স্বাধীন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে আর নেহাকে নিয়ে ভাবতে লাগে। নেহার এই করুণ দশা দেখে তার অনেক কষ্ট হয়। সে জানে নেহা এমনটা করেছে তার জন্যই। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। স্বাধীন তার মার সঙ্গে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তার মা বলে। বাবা দেখ, আমি তোর মা এত বড় করেছি, তাই তোর বিশ্বাস আছে আমি যা করব তোর ভালোর জন্যই করব। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুই এতে কোনো বাধা দিবি না। আরে মা বলো, তুমি এমন কোনো কথা বলেছো যে আমি শুনিনি? যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমি তোর বিয়ে ঠিক করেছি, আর মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, আর মেয়েটাও তোকে অনেক ভালোবাসে। মা কি বলো তুমি? বিয়ে? আর এখন দেখো আমি তো নিজেই কোনো কাজবাজ করি না। তুমি যা কাজ করো ওইটা দিয়েই নিজে চলি, সংসারও চলে। আর তুমি কি না বলছো বিয়ে করতে পাগল হয়েছো? নাকি শুধু শুধু সংসারের একটা মানুষ নিয়ে আসার মানে হয়? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বল রাজি আছিস কি না। কিন্তু মা। কোনো কিন্তু নাই, আমি যা ভেবেছি তাই করব। আর ভেবেছি ফ্যামিলিগতভাবেই তোদের বিয়ে দেব। স্বাধীনের রাগ হতে লাগে। তাই খাবার শেষ না করে হাত ধুয়ে উঠে রুমে যায়। এই কয়েকদিনে নেহার অনুপস্থিতিতে স্বাধীন তাকে ভালোবেসে ফেলেছে। আর এখন কিনা এমন কথা বলছে তার মা, রাগ হতে লাগে। কিন্তু নিজেকে তুমি রাখে এত কষ্ট করে তাকে ভুল করেছে, কি আর করবে। পরের দিন সকালে স্বাধীন উঠে কলেজে চলে যায়। ক্লাস করতে লাগে, কিন্তু মন বসে না। বারবার শুধু তার মায়ের বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছে মাথায়। রেগে ক্লাস থেকে উঠে বাইরে এসে গাছের নিচে বসে থাকে। তখনই নেহার বান্ধবীরা সামনে দিয়ে যায়। স্বাধীন উঠে তাদের সামনে যায়। জানি আপু, তোমাদের আমার উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু তখন কিছুই করার ছিল না। আমি বুঝতে পারিনি কিছু। নেহা আপু আমাকে এত ভালোবাসে, কিন্তু 3 দিন
তাকে না কাছে দেখতে পেয়ে বিরক্ত না করতে দেখে আমি বুঝতে পারছি যে নেহা আপুকে আমিও অনেক ভালোবাসি। এখন বুঝে আর কি করবে? নেহা তো দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছে। ওকে ফোন করলে ফোন রিসিভ করে না। বাসায় গিয়ে ওর অবস্থা দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। আর কেন যে তোকে এত ভালোবাসলো কি দেখে আল্লাহই জানে। আপু, তোমরা কিছু একটা করো না। আমি দিন দিন নেহা আপুকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। এখন আর নেহাকে কিছু বললেও আর লাভ হবে না, কারণ ওর বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পর ওর বিয়ে। কথাগুলো বলেই নেহার বান্ধবীরা সবাই চলে যায়। স্বাধীন মাথায় হাত দিয়ে বসে থাকে বেশ কিছুক্ষণ। নিজেকে নিজেই গালাগালি দিতে লাগে। একটু পর নিজেকে সামনে নিয়ে উঠে বাসায় চলে যায়। বাবা তুই এসেছিস? আজ রাতে দেরি করে আসলি যে? আর হ্যাঁ, একটা খুশি সংবাদ শোন। হ্যাঁ মা, বলো। তোদের বিয়ে যে হবে অনেক দেরি করে কথা ছিল। তা নয়, আগামীকাল বিয়ে হবে ঘরোয়াভাবে। তেমন কেউ থাকবে না, শুধু আমরাই। মা, তোমাকেও আমার একটা কথা বলার আছে। আমি বিয়েটা করতে পারবো না, আর আমি অন্য আরেকজনকে। ব্যাস হয়েছে, তোর মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা ভালোর জন্যই। এখন যদি তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি তখন আমার মরা মুখ দেখবি। স্বাধীনে স্তব্ধ হয়ে যায়। সেখান থেকে রুমে চলে যায়। কাঁধে থেকে ব্যাগ খাটের উপরে ছুঁড়ে মারে। অনেক রাগ হতে লাগে। রাগে হাত দেওয়ালে মারতে লাগে। হাত ফেটে রক্ত বের হয়। তাও দেওয়ালে হাত মারা বন্ধ করে না। একটু পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে বুকের উপরে ভারী হয়ে আছে স্বাধীন। দেখে কোনো মেয়ে তার বুকের উপর শুয়ে আছে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভেঙে নড়াচড়া করায় নেহার ঘুম ভেঙে যায়। নেহা উঠে মাথা উঁচু করে দেখে স্বাধীন তার দিকে তাকিয়ে আছে। আপু, তুমি এখানে? এই তুই আপু কাকে বলছিস? সাফ বউ বলে ডাক। নিজের কি হাল করেছিস? কেউ এভাবে হাত ফাটিয়ে ফেলে? আন্টি তো তোকে নিয়ে অনেক টেনশন করছিল। বউ মানে? আর তোমার তো কিছুদিন পর বিয়ে। তোমার বান্ধবীরা বলেছে আমাকে তো তোমার বান্ধবীরা বলেছে আমাকে তো যাও এখান থেকে। আর সরি। এখন আর সরি বলতে হবে না, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। আর ওই বিয়ে করতে তারপরে দেখছি তোর বউ কে হতো। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। শোন তাহলে, তোকে বুঝিয়ে বলছি। ফ্ল্যাশব্যাক। নেহা কলেজ থেকে বের হয়ে স্বাধীনকে আর অন্য একটা মেয়েকে রিক্সাতে বসে যেতে দেখে অনেক রেগে যায়। রেগে বাসে এসে রুমে থাকা কাচের আসবাবপত্র ভাঙতে লাগে। নেহার বাবা দৌড়ে আসে নেহার রুমে। মা, কি করছিস তুই? তোর কি হয়েছে? এভাবে রুমে সব কিছু ভেঙে ফেলছিস। হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে, সেদিকে তোর কোনো নজর নেই দেখছি। বাবা তুমি আমাকে ছেড়ে দাও। কি এত ভালোবাসি, বাট ও কিছুই বোঝে না। আমাকে কি দেখতে অনেক খারাপ? আমি কি দেখতে সুন্দর না বাবা? তুমি বলো, এত ভালোবাসার পরও ওকে আমি তা বোঝাতে পারলাম না। মারে দেখ, তোর কি হয়েছে আমি তা জানি না, জানতেও চাইবো না। প্লিজ তুই শান্ত হর। নেহা ছোট বাচ্চাদের মতো তার বাবার কাছে আসে, জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার বাবা মেয়েকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। নিচে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাতে ব্যান্ডেজ করতে লাগে আর বলতে লাগে, নিজের কেউ এইভাবে ক্ষতি করে? দেখ, তুই ছোট থেকে যা চেয়েছিস আমি তাই তোকে দেওয়ার সাধ্য মতো চেষ্টা করেছি। তোর মা যখন মারা যায় তোকে ছোট রেখে আমি দ্বিতীয়বার বিয়ে করিনি, কারণ সৎ মা কখনো অন্যের মেয়েকে ভালোবাসে না। তোর অযত্ন হবে, ভালোবাসায় কম হবে দেখে তুই কিনা নিজের এইভাবে ক্ষতি করেছিস। ঠিক আছে বাবা, আমি আর নিজের কোনো ক্ষতি করব না। ও যদি ভালো থাকতে পারে তো আমিও পারবো। কিন্তু বাবা, আমি আর কলেজে পড়বো না। আমি অন্য কোথাও গিয়ে ভর্তি হব, ওখানেই পড়বো। যা তোর ইচ্ছে, আমার এতে কোনো দ্বিমত নেই, কিন্তু মা আমি একা কি করে থাকবো তোকে ছাড়া বল। নেহা কিছুই বলে না। ব্যান্ডেজ করা শেষ হলে নেহার বাবা সোফায় বসে নেহা তার বাবার কাছে গিয়ে কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার বাবা আচমকাই সোফা থেকে উঠে রুমে চলে যায়। নেহার বাবা কিছু আসে দরজা লাগিয়ে দেয়। নেহার বাবা দরজা নক করতে লাগে। বাবা, আমি নিজের কোনো ক্ষতি করব না, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু মা তুই তো সকাল থেকে কিছু খাসনি, আয় মা কিছু খেয়ে নে। তোমাকে যেতে বলেছে যাও, ক্ষুধা লাগলে আমি নিজে গিয়ে খেয়ে নেব। মেয়ের ধমকে নেহার বাবা চলে যায়। অন্যদিকে নেহা দরজা জানালা আটকে রুম অন্ধকার করে খাটের উপরে শুয়ে থেকে কান্না করতে লাগে আর নিজে নিজেই বলতে লাগে, তুমি খেয়ে নাও গা। আমার মধ্যে কি এমন কমতি? তোকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল যে আমাকে এভাবে পস্তাতে হবে? কিভাবে তোকে আর বোঝাবো?
এত কিছু করার পরে যদি তোকে নিজের করে না পাই তাহলে সব চেষ্টাই বৃথা। কথাগুলো ভাবতে ভাবতে নেহা ঘুমিয়ে পড়ে। এভাবেই রুম বন্ধ করে থাকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে গিয়ে অল্প কিছু খাবার খেয়ে নেয়। নেহার বাবার মেয়ের এই দশা দেখে কিছুই বলে না, শুধু নিস্তব্ধ হয়ে খেতে চায়। কারণ কি তাও জানে না। নেহার বাবা মেয়েকে নিয়ে অনেক চিন্তা করতে লাগে। বর্ষার রুমে বসে নেহা কি নিয়ে ভাবছিল, এমন সময় নেহা আসে। মা, দেখ, আমি তোর এই অবস্থা দেখতে পাচ্ছি না। আমি তোর বাবা হয়ে কখনো এই অবস্থাতে দেখার মতো সম্ভব না মা। তুই আমাকে প্লিজ বল, কি হয়েছে তোর? যত কষ্টই হোক আমি তাই এনে দেব। কাকে তুই ভালোবাসিস বল আমাকে। তুমি জোর করে আর কি করবে? ও তো আমাকে ভালোবাসে না। জোর করে আমার কাছে আসলেই হবে? ও তো অন্য কাউকে ভালোবাসে বাবা। একটা কথা বলবি মা, তুই প্লিজ কিছু মনে করিস না। তোকে কখনো বলা হয়নি আমি তোর মাকে কিভাবে বিয়ে করেছি জানিস? জোর করে কিডন্যাপ করে। আমি ভালোবাসতাম, তোর মা রাজি ছিল না, তাই এমন করে পরিশেষে সব মেনে নিয়ে আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়ে সুখে শান্তিতে সংসার করি। তারপর 5 বছর পর তুই আমাদের ঘরে আসিস। সো যাকে ভালোবাসিস তাকে নিজের করে পাওয়ার জন্য নিজের ভালোবাসাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হয়, তবেই পাওয়া যায়। নেহা তার বাবার বলা কথাগুলো ভাবতে লাগে। ঠিকই তো বলছেন, তাই একটু মোটিভেট হয়ে নিজেকে সামনে নিয়ে বসে। বাবা জানি না তুমি কিভাবে নেবে, বাট আমি স্বাধীনকে অনেক ভালোবাসি। ওকে বলেছি, বাট ও আমাকে ভালোবাসে না, আমাকে ইগনোর করে, তাই এমন করেছি। প্লিজ তুমি ওকে আমার করে দাও। কি বলিস মা? ঠিক বলছিস তুই। তুই আর স্বাধীনকে কিভাবে ভালোবাসতে পারিস? তোর থেকে অনেক ছোট, না হলেও 3 বছরের। জানতাম পারবে না, তাই আর বলিনি তোমাকে। নেহা রেগে উঠে যেতে যাবে, তখনই তার বাবা হাত ধরে নিজের কাছে নিয়ে বসিয়ে হাসতে লাগে। পাগলি মেয়ে, তুই আগে বলবি না যে স্বাধীনকে পছন্দ করিস, ভালোবাসিস? তাহলে তো আর এত কিছু করতে হয় না। ওর মাকে বলার সাথে সাথেই তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়, জানিস? কি বলো বাবা? তুই দাঁড়া, আমি এখনই স্বাধীনের মায়ের সাথে ফোন করে কথা বলছি। এখনই সব কিছু কনফার্ম করছি। নেহার বাবা ফোন বের করে স্বাধীনের মায়ের কাছে ফোন করে রিসিভ করে। নেহার বাবা সব খুলে বলে। স্বাধীনের মা অনেক খুশি হয় শুনে। আর আমার বিয়ে অন্য কারোর সাথে নয়, তোর সাথেই হবার কথা ছিল। আর আমার বান্ধবীদের কাছ থেকে যখন জানতে পারি আমাকে অনেক ভালোবাসিস তুই, তা ওদের বলেছি, তখন অনেক খুশি হই। সারপ্রাইজ দিব বলে ওদের বলতে তোকে মানা করেছিলাম, আর ওরা বলে কে জানতো তুই পাগলামি করবি। এত কিছু হয়ে গিয়েছে আর আমাকে কিছু বলো না। কেউ চাও তোমার সাথে আর কোনো কথা নাই, আর আমি তোমাকে বিয়েও করব না। নেহা স্বাধীনের কথা শুনে রেগে স্বাধীনের কলার চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগে। তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে। আমার না নেই, আমার বাবাকে গিয়ে তুমি বিয়ে করো, যাও। হায় আল্লাহ, কিভাবে বোঝাবো তোকে? আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি মজা। কথাটা বলেই নেহা স্বাধীনকে কিস করতে যাবে, তখনই দরজা খোলার শব্দ পায়। নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন হাফ ছেড়ে বাঁচছে। পিছনে মাথা ঘুরিয়ে দেখে তার বাবা আর স্বাধীনের মা। বাবা তোমরা এসেছো? হ্যাঁ মা, আর স্বাধীনের জ্ঞান ফিরেছে কখন? এই তো একটু আগেই জ্ঞান ফিরেছে, আপনাদের ডাকতে যাব তার আগেই এসে পড়লেন। পাগল ছেলে এরকম কেউ করে? দেওয়ালে হাতে ঘুষি দিয়ে দিয়ে রক্ত বের করে অজ্ঞান হয়ে গিয়েছে। একে অপরকে ভালোবাসা আগে বললেই দুজনকে এত কষ্ট পেতে হতো না। আমরা কি আর তোমাদের দুজনকে মেনে নিতাম না? কি বলেন ভাবি? হ্যাঁ ভাই সাহেব, আমার তো সাত কপাল যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে। নেহা লজ্জা পেয়ে যায়, উঠে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। বিকেলে স্বাধীনকে রিলিজ দেয়। তারপর পারিবারিকভাবে দুজনকে বিয়ে পড়িয়ে দেয় রাতে। স্বাধীন রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যেতে ভয় করছে। যে পরিমাণ কষ্ট দিয়েছে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। নেহা যে রাগী, তা আজকে যে কি হবে তার উপরে এইসবই ভাবছে। তখনই নেহার বান্ধবীরা পিছনে এসে দাঁড়ায়। স্বাধীন পেছনে তাকায়। দুলা ভাই, এত ভয় পেতে হবে না, কিছুই হবে না। যা করার সব তো আগেই করেছেন, আজকে তো শুধু ফর্মালিটি, বাসরাত মাত্র। কথাটা বলেই নেহার বান্ধবীরা হাসতে লাগে। স্বাধীন লজ্জা পেয়ে মাথা নিচু করে তাকায়। নেহা স্বাধীনের পিছনে এসে দাঁড়ায়। নেহার বান্ধবীরা চুপ হয়ে যায় সবাই। কিরে, তোরাও কি এখানে আটকে রেখে ডিস্টার্ব করছিস কেন? আমি রুমে বসে থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর তোরা ওকে এখানে ধরে রেখেছিস? আরে বোন, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তুই তোর মাল ভিতরে নিয়ে যা। ভাই, এমনিতেই মজা করছিলাম আর কি, তাই এত রেগে গিয়েছিস যেন তোর সইছে না? না, যা করার সব তো আগেই করেছিস।
নিহা রেগে তার বান্ধবীদের দিকে তাকায়। নিহার বান্ধবীরা বলতে লাগে, সরি ভাই সরি, যা এখন নিয়ে আমাদের ভুল হয়েছে। আর এই তোদের থাকতে হবে না, চল। আর এই, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো, ভেতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। নিহা রেগে কথাটা বলে স্বাধীনের কলার টেনে ধরে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। ভিতরে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হতে লাগে। এটা আপনাদের আর জানতে হবে না। পরের দিন সকালবেলা পুরো বাড়ি ঘিরে আছে কালো পোশাকিত অনেক মানুষ। আশেপাশের প্রতিবেশীরা সবাই তাকিয়ে দেখছে। স্বাধীন ফ্রেশ হয়ে গোসল করে রুম থেকে বের হয়ে বাইরে আসতেই দেখে সোফায় বসে আছে মধ্যবয়স্ক এক লোক। চারপাশে কালো পোশাক পরে আছে অনেকেই। স্বাধীন ভয় পেয়ে যায়। এটাই আমাদের ছেলে। লোকটা উঠে দৌড়ে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু খেতে লাগে। আজব তো, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়েন বলছি, ছাড়েন। স্বাধীন, উনি তোর বাবা হয়, সম্মান দিয়ে কথা বল। বাবা মানে? হ্যাঁ, উনি তোর জন্মদাত্রী পিতা। হাউ ফানি। ছোট থেকে বড় হয়েছে জ্ঞান হবার পর থেকে তুমি বলেছ আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই, মারা গিয়েছে। আর এত বছর পর হঠাৎ একজনকে দেখিয়ে বলবে ইনি আমার বাবা, আর আমি মেনে নেব? বাবা, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। জানি আমার উপরে তোর অনেক রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস কর আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পত্রিকা, টেলিভিশনে সব জায়গাতেই নিউজ দিয়েছি, কিন্তু আমি তোদেরকে খুঁজে পাইনি। মানে কি বলেন আপনি? স্বাধীনের বাবা নিজেকে স্বাভাবিক করে নেয়, চোখ মুছে নেয়। দেখেন, আমি আপনাকে চিনি না। এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। সো আপনি যেতে পারেন। আমি আমার মা আর আমার ওয়াইফকে নিয়ে অনেক সুখে আছি। বাট বাবা, বিশ্বাস কর আমি একটু সুখে নেই। তোদেরকে একা রেখে তোর মাকে আর তো কম খোঁজেনি। আমার ওপর অভিমান করে যে নিজেকে এইভাবে সবার আড়াল করবে কখনো ভাবতেও পারিনি। ইনি কি বলে? যা বলছে সব সত্যি? হ্যাঁ বাবা, তোর বাবা যা বলছে সব সত্যি। আমি তোর বাবার কাছ থেকে তোকে নিয়ে সরে এসেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ইনি যা বলছে সব কি সত্যি মা? স্বাধীন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই পিছনে এসে নেহা দাঁড়ায়। মেইন দরজা দিয়ে নেহার বাবা জোর করে ভিতরে আসে। সরি ডিস্টার্ব করার জন্য। এই লোকটা বলছে এটা নাকি তার মেয়ের জামাইয়ের বাড়ি, তো জোর করে ভিতরে ঢুকবো। এতবার মানা করলাম কিন্তু কোনো কথাই শোনেননি। আপনি ওনাকে ছেড়ে দেন, উনি আমার শ্বশুর হয়। স্বাধীনের বাবা চোখের ইশারা দিলেই লোকটা সেখান থেকে চলে যায়। নেহার বাবা স্বাধীনের বাবাকে দেখে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। স্যার, আপনি এখানে আর আপনার ছেলে বাসায় মানে কিছু বুঝতে পারছি না। আপনার মতো এত কোটি কোটি টাকার মালিকের ছেলে এখানে থাকে কে? স্বাধীনের বাবা হাতের ইশারা দিয়ে স্বাধীনকে বোঝায়। নেহার বাবা যেন মাটিতে ডেকে যেতে লাগে স্বাধীনের পরিচয় শুনে। স্বাধীনের মায়ের দিকে তাকিয়ে দেখে সবাই বসে আছে। বেআইন কি বলছেন? আপনারা এত বড় ফ্যামিলির মানুষ, তাহলে এইভাবে স্বাভাবিকভাবে গরিবদের মতো জীবনযাপন কিভাবে করতেন? অনেক লম্বা কাহিনী ভাই। স্বাধীন, নিহামা, আসো বসো। আর আপনিও বসেন, আসেন। তারপর সবাই সোফায় বসে। স্বাধীনের বাবা এখনো স্বাধীনের মায়ের হাত ধরে কান্না করেই চলেছে। স্বাধীন সামান্য কোনো ঘরে ছেলে নেয়, ও শেখ ইন্ডাস্ট্রির একমাত্র বংশধর। নেহা অনেক শুনেছে শেখ ইন্ডাস্ট্রির নাম। নেহা অবাক হয়ে তাকিয়ে থাকে স্বাধীনের দিকে। নেহার বাবাও। ভাই সাহেব, এখানে অবাক হবার কিছু নেই। আপনারা আমাদের এভাবে দেখছেন, আমি রাগ করে এখানে এসে ছেলেকে নিয়ে একা একাই থাকি, নিজেই মানুষের বাসায় কাজ করে ছেলেকে বড় করি। মানে মা, কি বলেন আপনি? এত বড় ইন্ডাস্ট্রির মালিকের স্ত্রী হয়ে আপনি অন্য মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছেন? তাহলে শোন মা, তোমাদের বুঝিয়ে বলছি। স্বাধীনের মা নেহাকে অতীতের কথা বলতে লাগে। আমি আর তোমার শ্বশুরমশাই ছিলাম অনেক ভালো ফ্রেন্ড। ওইখান থেকে আমাদের ভালোবাসার সম্পর্ক হয়। আমরা পারিবারিকভাবেই বিয়ে দেয় আমাদের দুজনকে। আমাদের দুজনের অনেক হ্যাপি ছিলাম। তখনই স্বাধীন পেটে আসে। অনেক খুশি হই, সবাই অনেক খুশি হয়। কিন্তু স্বাধীনের যখন বয়স 2 বছর, তখন স্বাধীনের বাবা অনেক ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। রাতে অনেক মেয়ে এসে তাকে রেখে যেত। মেয়েদের পোশাকের স্বাদ আর তাকে দেখে মোটেও সুবিধার লাগতো না আমার। তাই আমি তাকে সব কথা খুলে বলি।
আমাকে অনেক মারধর করে স্বাধীনের সামনে, অনেক কথা বলে। তাই আমি সহ্য করতে না পেরে স্বাধীনকে নিয়ে ঢাকায় চলে আসি। কিন্তু বিশ্বাস কর আমি কোনো মেয়ের দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাই না। আর হঠাৎ এমনভাবে বাজে কথা বলায় আমার রাগ উঠে গিয়েছিল। আর কিভাবে যে কি মেয়েগুলো কারা আমাকে বাসায় রেখে যেত তাও আমার কিচ্ছু মনে করতে পারছি না। একদিন সিসি ক্যামেরা চেক করতে লাগি, কি হয় আমার ভুলে যাই কেন। তখন দেখি যখন আমার পিএ আমাকে কফি দিত তারপর থেকেই আমার হুঁশ থাকতো না। সে আমাকে উঠিয়ে কাঁধে করে গাড়ি করে বাসায় নিয়ে আসতো, এসে যেত। আর তোমার শাশুড়ি মাকে দেখিয়ে অঙ্গভঙ্গি এমন করতো যেন মনে হয় আমরা উল্টাপাল্টা কাজ করছি। আর তার ফাঁদে পা দেয় স্বাধীনের মা, রেগে চলে আসে। তখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। বাড়িতে ফিরে অনেক ডাকাডাকি করি কিন্তু কোথাও খুঁজে পাই না। স্বাধীনের নানা বাড়ি চলে যায়, ওইখানেও খোঁজ পাই না। তাকে অনেক খুঁজি, পাগল হয়ে যাই। অফিস ধ্বংস হতে লাগে ধীরে ধীরে, সব কিছু যেন নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখি। তখনই বাবা এসে আমাকে শান্ত করে, আবার আগের মতো হতে বলে। তখন আমি আবার নিজেকে শক্ত করে আগের মতো হয়ে সব কিছু আবার নতুন করে শুরু করি। কিন্তু তোমার শাশুড়ি মা আর স্বাধীনের প্রতি ভালোবাসা আমার বিন্দু মাত্র কমার না। এত বছর পার হয়ে যাওয়ার পরও এখনও আমি বিয়ে করতে পারিনি, তার অপেক্ষা করেছিলাম। স্বাধীন অবাক হয়ে যেতে লাগে। কি বলে এগুলো? সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। এত বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে হয়ে কিনা সে দিনে না খেতে পেয়ে বড় হয়েছে। হঠাৎ একটা কাজে ঢাকায় এসে রাতে ফেরার সময় আমি তোমার শাশুড়ি মাকে দেখে আমি তখনই চিনতে পারি। হাজার হোক নিজের পছন্দ করা মানুষ, হাজার বছর হয়ে গেলেও চিনতে পারবো সত্যি সে কিনা। তাই জানার জন্য রাতে সবাইকে লাগিয়ে দেই, সব খোঁজ খবর করে জানতে পারি হ্যাঁ আমার সন্দেহ আর দেখাটা ঠিক। তাই সকালে চলে আসি। প্লিজ আমাকে ক্ষমা করে দে বাবা, তোকে এত কষ্ট করে বড় হতে হয়েছে। মা বাবা যা বলল আর একটু আগে তুমি যা বললে, আদেও কি সব সত্যি? হ্যাঁ রে বাবা, সব সত্যি। আর তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমাকে ক্ষমা করে দিস। তুই বুঝতে পারিনি আমি। স্বাধীনের রাগ হতে লাগে। নিজের রাগকে দমিয়ে ও রুমে চলে আসে। নেহাও স্বাধীনের পিছু পিছু রুমে আসে। স্বাধীনের মা বাবা নেহার বাবা তিনজনে কথা বলতে লাগে। স্বাধীন রুমে এসে খাটের উপর বসে কান্না করতে লাগে। নেহা পাশে বসে স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর বলতে লাগে, আমি জানি তুমি কেন কান্না করছো। দেখো এসব তোমার ভাগ্য। এত বছর পর তুমি আবার সব ফিরে পেতে চলেছো। বাবার ভালোবাসা, দাদা দাদির ভালোবাসা, নানা নানির ভালোবাসা, সবার ভালোবাসা। এখনো যদি তোমার বাবার পরিচয় না জানতে তাহলে সারা জীবন এইভাবেই থাকতে হতো। হ্যাঁ, আমি বলি কি, তুমি সব ভুলে গিয়ে আঙ্কেল আন্টিকে ক্ষমা করে দিয়ে তাদের সঙ্গে একসঙ্গে থাকো। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার ভাগ্যে এইসব লেখা ছিল। ভাগ্যের লিখন তো আর কখনো খণ্ডানো যাবে না। আচ্ছা চলো বাইরে যাই। আর একটা কথা। হ্যাঁ বলো, কি বলবে? আমাকে ভুলে যাবে না তো? তুমি এত বড় ঘরের ছেলে, কোটি কোটি টাকার মালিক। এখন তো আমার থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে তোমার পিছু পিছু ঘুরঘুর করবে। আর আমি তো বুড়ি, দেখতেও তেমন ভালো না। স্বাধীন নেহার কথা শুনে হাসতে লাগে। নেহা কান্না করে দিবে এখন, এমন অবস্থা হয়ে যায়। স্বাধীন গিয়ে নেহাকে নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। নেহা কান্না করে দেয়। স্বাধীনের বুক ভেজা ভেজা লাগলে নেহাকে উঠিয়ে চোখ মুছে দিয়ে বলতে লাগে, পাগলি মেয়ে কোথাকার, আমি তোমাকে ছাড়তে যাব কেন? তুমি আমার প্রথম ভালোবাসা, সেটাই সমাপ্ত। আমার এই বুড়ি আর কুৎসিত দেখতে মেয়েটাই লাগবে, সুন্দর মেয়ে লাগবে না। কি, আমি বুড়ি আর কুৎসিত দেখতে? চাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। সুন্দর আর ভালো মেয়ে দেখে বিয়ে করো গিয়ে। এইভাবে সারা জীবন রাগ ভাঙাতে চলে যাবে? বাবা কি বলল শুনোনি? কিছুদিন পর তারা নানা নাতনি দেখবে, তাহলে কিভাবে বলো তো? বাবার কথা কি সত্যি হবে না? কেন হবে না? অবশ্যই হবে। তাহলে এমন করছো কেন? কেন জানি অনেক ভয় পাচ্ছে। তোমাকে কি হারিয়ে ফেলবো কেন যেন এমন মনে হচ্ছে। বুকের দিকটা ব্যথা করতেছে অনেক। দেখ পাগলি মেয়ে, তুমি এগুলো ভাবছো তাই এমন মনে হচ্ছে। তুমি আমাকে বিয়ে করনি, তখন তো আমার অবস্থা তোমাদের থেকে অনেক খারাপ ছিল। আর আমি এখন বড় হয়েছি, আমার পরিচয় তো তখন আর জানতাম না। আর তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, তোমাকে ছাড়ছি না আমি। স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে আবারও তখনই দরজায় কড়া নাড়ে। স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে আবারও
তখনই দরজায় কড়া নাড়ে কাশি দেয়। তখনই স্বাধীন দ্রুত নেহাকে দূরে সরিয়ে দিয়ে সে দূরে গিয়ে দাঁড়ায়। স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে আবারও। তখনই দরজায় কড়া নাড়ে কেউ, কাশি দেয়। তখনই স্বাধীন খুব দ্রুত নেহাকে দূরে সরিয়ে দেয়। সে নিজেও দূরে গিয়ে দাঁড়ায়। স্বাধীন পিছনে তাকিয়ে দেখেন তার বাবার সাথে মা। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর তোদেরকে এই অবস্থা দেখতে আমার ভালো লাগছে না। চল আমার সাথে আমার বাড়িতে যাবি। তোরা দাদা দাদির অনেক অপেক্ষা করছে তোদের জন্য। আর ক্ষমা চাইতে হবে না, আমার আপনাদের উপরে আর কোনো রাগ নেই। আচ্ছা আমি রেডি হচ্ছি মা, তুমিও রেডি হয়ে নাও। স্বাধীনের মা অনেক খুশি হয়। ভেবেছিল স্বাধীন যে আগে কখনোই যেতে রাজি হবে না, কিন্তু রাজি হলো। রুমে গিয়ে সব জামা কাপড় গুছিয়ে নেয়। নেহা স্বাধীন সব কিছু গুছিয়ে ব্যাগ নিয়ে গাড়িতে রেখে দেয়। নেহার বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি করে আসতে লাগে। প্রায় 2 ঘন্টা পর একটা আলিশান বাসার ভিতরে গাড়ি প্রবেশ করে। নেহা আর স্বাধীন গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে দেখছেন রাজপ্রাসাদের মতো সৌন্দর্য মণ্ডিত একটা বাড়ি। গাড়ি থামতেই স্বাধীনের বাবা বের হয়। স্বাধীন নেহা বের হয়ে মেইন দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখে পুরো বাড়িটা সাজানো গোছানো আছে। বর্ষার মেয়ে দেখে অনেকেই বসে আছে। তখনই মধ্যবয়স্ক 2টা লোক উঠে আসে। স্বাধীনের মাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মা বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলেকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিলাম। আপনাদের দাদা দাদি আদর থেকে দূরে সরিয়ে রেখেছি। আর মা, এই হচ্ছে স্বাধীন, আপনার নাতি। মা, তোমার ওপরে আমাদের আর কোনো অভিযোগ নেই। নিজের ভুল বুঝতে পারছো, এতেই অনেক। আর দাদু ভাই, আমাদের তো তুমি চেনোই না, ধীরে ধীরে সব চিনতে পারবে। তারপর জড়িয়ে ধরে স্বাধীনের কপালে গালে চুমু খেতে লাগে, আদর করতে লাগে। স্বাধীনকে নিয়ে সবাই বসিয়ে দেয়। এক এক করে সবার সঙ্গে পরিচয় করে দিতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন আর নেহাকে কাজের লোক দিয়ে একটা রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বলে। স্বাধীন রুমে ঢুকে দেখে চারিদিকটা অনেক সুন্দর করে সাজানো। রুমের পাশেই তাকিয়ে দেখে তার মা আর বাবা, আর তার ছোটবেলার ছবি দেওয়ালে লাগানো। নেহা সেদিকে তাকিয়ে হাসতে লাগে। তোমার আবার কি হলো? এভাবে ছবির দিকে তাকিয়ে হাসছো কেন? তোমার মা আর বাবা আগে অনেক সুন্দর ছিল, নায়িকাদের মতো, আর তুমি দেখো কেমন। দেখে মনে হচ্ছে তুমি ওনাদের ছেলে নয়, রাস্তায় কুড়িয়ে পেয়েছে। কি? আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন? আমাকে নয়, তোমাকে পেয়েছে। তার জন্যই তো গরিব ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিল তোমার বাবা। নেহা আর স্বাধীন দুজনেই কথা কাটাকাটি করতে লাগে। নেহাকে স্বাধীন ধরে ঘাটের উপরে ফেলে দিয়ে দুজনেই দুষ্টুমি করতে লাগে। এমন সময় স্বাধীনের মা রুমে আসে। স্বাধীন আর নেহাকে এমন করতে দেখে লজ্জা পেয়ে চলে আসতেই যাবে, তখনই স্বাধীন আর নেহা দুজনেই উঠে দাঁড়ায়। তোরা কি এখনো বাচ্চা আসিস, নাকি এভাবে মারামারি করছিস? তোমার ছেলের বউ আমাকে বলে কি না আমি তোমাদের ছেলে নই, আমাকে নাকি ময়লা থেকে ঘুরে পেয়েছে। স্বাধীনের মা হাসতে হাসতে রুম থেকে বের হয়। স্বাধীন মন খারাপ করে। নেহা হাসতে লাগে, কিন্তু স্বাধীনের মন খারাপ দেখে তারও খারাপ লাগে। স্বাধীনের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসতে হাসতে বলে, তুমি কি এখনো বাচ্চা নাকি? তোমার সাথে দুষ্টুমি করছি আর এই বিষয় নিয়ে এইভাবে সিরিয়াস হয়ে মন খারাপ করে বসে আছো কেন তুমি? স্বাধীন হেসে উঠে নিজেকে সিরিয়াস দেখে দুজন হাসাহাসি করে এভাবে দিনটা পার হয়ে যায়। রাত হলে সবাই খাবার টেবিলে চলে যায়, খাবার খেতে লাগে। তখনই স্বাধীনের দাদা বলতে লাগে, এত বছর পর যেন বাড়িটা তার পরিপূর্ণ রূপ ধারণ করলো। এখন শান্তি মতো মরে যেতে পারবো। স্বাধীন খাবার ছেড়ে দিয়ে তার দাদার কাছে এসে গলা জড়িয়ে ধরে বলতে লাগে, তুমি মারা যাবে কেন দাদা? আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের ছেলে মেয়ের মুখ দেখবে তারপর। স্বাধীনের কথা শুনে আর কাণ্ড দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে বসার রুমে গিয়ে বসে গল্প করতে লাগে। স্বাধীন সবার সঙ্গে বসে গল্প করছিল। নেহা অনবরত কুনো দিয়ে হাতে গুঁতো দিতে লাগে। সবার চোখ ফাঁকি দিলেও স্বাধীনের দাদার চোখ ফাঁকি দেয় না। স্বাধীনকে কানে কানে বলতে লাগে, নাত বউ তোমাকে রুমে ডাকছে বোধহয়, যাও, কুমির দিয়ে তো আর এখন থেকেও গুতোচ্ছে না। কথাটা বলেই স্বাধীনের দাদা হাসতে লাগে। স্বাধীন নেহার দিকে তাকায়। বাচ্চা মেয়েদের মতো মুখ করে শাড়ি দিয়ে মুখ ঢেকে লজ্জা পেয়ে যায়। তারপর সবার সঙ্গে আরো অনেক আড্ডা দিয়ে রুমে আসে। নেহা দরজা লাগিয়ে দিয়ে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। তুমি কি কোনো ইশারাই বোঝো না নাকি? সবার এত এত আবদার, কেউ নানা নাতির মুখ দেখবে, কেউ আবার তাদের নাতিনের ছেলের মেয়ের মুখ দেখবে। সবার একটাই আশা, চলো আমরা নিয়ে নিই।
কিন্তু আমি তো এখনও কোনো কাজ করি না, বাবার টাকার উপরে নির্ভর করি। থাক পাগল, তোমার বাবা দাদাদের এত এত টাকা আর তোমাকে কাজ করতে হবে? এখনো বাচ্চাদের মতো বাচ্চাই থেকে গেলে। এখন আসো। কথাটা বলেই নেহা স্বাধীনের হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। অনেকটা সময় পার হয়ে গেলে নেহা তার জামা কাপড় খুলে স্বাধীনের উপরে শুয়ে পড়ে। স্বাধীন নেহাকে আদর করতে লাগে। তারা ভবিষ্যৎ প্রজন্ম আনার চেষ্টা করছে, আর তা আপনাদের জানতে হবে না। যদি জানতে খুব ইচ্ছে করে তাহলে একটাই সলিউশন, বিয়ে করেন, গিয়ে সব জানতে পারবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। টাটা, বাই বাই, সমাপ্ত। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।